বলছি দাদা, এই যে বর্তমানে বাংলাদেশ নিয়ে যেভাবে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, আমরা দেখছি যে সংখ্যালঘুরা যেভাবে আক্রান্ত হচ্ছে, বর্তমান যেভাবে একের পর এক ঘর ভাঙচুর থেকে শুরু করে যেভাবে বলতে যেতে পারে একটা আইনি জটিলতা থাকছেই, একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, কীভাবে দেখছেন বিষয়টাকে? বাংলাদেশের ব্যাপারটা নিয়ে ভীষণ উদ্বেগ রয়ে গেছে। আমাদের পূর্বপুরুষ একটা সময় 1952 সালে আমার বিধবা ঠাকুমা আমার বাবা মা এবং পিসিকে নিয়ে সমস্ত সম্পত্তি ছেড়ে এদেশে চলে আসতে বাধ্য হয়েছিলেন। বর্তমানে বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা রয়েছে, বাংলাদেশের যে সরকার, সে সরকারের উচিত সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো, সংখ্যালঘুদের সম্পূর্ণ সুরক্ষা দেওয়া। যদি কোনো সরকার সংখ্যালঘুদের, সেই দেশের সরকার সংখ্যালঘুদের সুরক্ষা না দেয়, সেই সরকারের ব্যর্থতা। এবং বাংলাদেশের ছবিটা বারে বারে যেটা উঠে আসছে, আমার বাবা, কাকা, পিসি, মা, তারা যেভাবে এসেছিলেন সমস্ত কিছু ছেড়ে বাংলাদেশে, সেই মানে বুক ভরা কান্না এখন যেন আমরা অনুভব করছি। আচ্ছা, এটাকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং সে দেশের যে সরকার, তাদের উচিত হবে এটাকে অবিলম্বে বন্ধ করার জন্য যত রকম প্রিকশনের প্রয়োজন হবে সেটা করার। কিন্তু এখনও প্রশাসন ব্যর্থতা রয়েছে, সরকার সঠিকভাবে চালাতে পারছে না। কিন্তু এই এমন একাধিক অভিযোগ উঠছে। চিন্ময় প্রভু, যিনি একজন ধর্মাবলম্বী মানুষ, একজন গুরু, সেইখান থেকে দাঁড়িয়ে ধর্মপ্রচারক তিনি তাকে গ্রেপ্তারি পরেই আরও বেশি করে একটা ভয়ের বার্তা সৃষ্টি হয়ে যাচ্ছে বাংলাদেশ জুড়ে। চিন্ময় প্রভু গ্রেপ্তার হয়েছেন। চিন্ময় প্রভু বাংলাদেশের সংবিধান হিসাবে কি অন্যায় করেছেন আমি জানি না, যদি অন্যায় করে থাকেন তার সাজা হোক, কিন্তু এত গভীর অন্যায় কিছু করেনি আমার মনে হয়। একটা ফ্ল্যাগ নিয়ে বিতর্ক তো, যে তাকে কোর্ট অবধি পৌঁছাতে হবে। বাংলাদেশে পুলিশ গিয়ে ফ্ল্যাগটা খুলে দিলে পারত, খুব সাধারণ ব্যাপার। কিন্তু এইটা নিয়ে একটা সংঘর্ষ, একটা ধর্মযাজক তাকে ধরে নিয়ে যাওয়া, তাকে কোর্ট অবধি প্রডিউস করা, এর নিন্দার ভাষা নেই। এটা নিন্দা করতেই হবে। আমরা পশ্চিমবঙ্গে থাকি, আমাদের দেশে সংখ্যালঘু আছে, আমাদের রাজ্যেও সংখ্যালঘু আছে। আমরা যদি সংখ্যালঘুর পাশে না দাঁড়াই, সংখ্যালঘু থাকবে। সংখ্যা তত্ত্বে যদি লড়াই বাঁধে, আমি বলি সাপোজ আমাদের 30 কোটি মুসলিম আছে, সংখ্যালঘু বা সংখ্যালঘু আছে, আর বাকিটা হিন্দু। তাহলে এই 30 কোটির সঙ্গে যদি বাকিটার সংঘাত বাঁধে, তাহলে 30 কোটি সংখ্যালঘু বিনষ্ট হবে, 30 কোটি সাধারণ মানুষ বিনষ্ট হবে। তাহলে 30 কোটি সংখ্যালঘু বিনষ্ট হলে সংখ্যালঘু শেষ হয়ে যাবে। অনুরূপভাবে বাংলাদেশও যদি একই রকম জিনিস চলতে থাকে, তাহলে সংখ্যালঘু বাংলাদেশ থেকে বিনষ্ট হয়ে যাবে। সে দেশের সরকারের উচিত দৃঢ়তার সঙ্গে সংখ্যালঘুর পাশে গিয়ে দাঁড়ানো। আমরা একাধিক আমরা পেট্রোপল বর্ডার যদি দেখি, বিভিন্ন বর্ডারে যারা ওপার থেকে এপারে আসছে, হয়তো এখন সাময়িক কারণে অনেক ক্ষেত্রে বন্ধ রয়েছে যাতায়াত ব্যবস্থা, কিন্তু যারাও এখন অবধি আসছে তারা একটা কথাই বলছে যে বর্তমান যা পরিস্থিতি, উদ্বেগ, কারোর মুখে চোখে ভয় রয়েছে যে পরিবার কিভাবে বাঁচবে, আমরা পালিয়ে আসছি, নিজেদের জীবনকে রক্ষা করানোর জন্য আমি পালিয়ে আসছি। এতটা উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে একটা দেশ, সেখান থেকে দাঁড়িয়ে কোথাও কি চিন্তিত? ভীষণ চিন্তিত, নিন্দার ভাষা নেই। এবং খুব যদি হিসাব করা যায়, আমরা যদি খুব নিরপেক্ষভাবে বলি, পৃথিবীর মধ্যে সব থেকে পুরাতন ধর্মগ্রন্থ কিন্তু হিন্দু ধর্ম। এবং আজকে সারা বিশ্বে হিন্দু কিন্তু সংখ্যালঘু, বারে বারে হিন্দুর উপর আঘাত হচ্ছে। এটা কিন্তু প্রত্যেকটা হিন্দুকে চিন্তা করতে হবে। আচ্ছা, কই আমরা তো আঘাত আনছি না সংখ্যালঘুদের উপরে? পশ্চিমবঙ্গে আমরা রয়েছি, কোথাও কি কোনো জায়গায় কোনো সংখ্যালঘুর উপর আঘাত হচ্ছে? কোনোভাবেই হচ্ছে না। তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্রে সংখ্যালঘুর উপর আঘাত হবে কেন? ওই দেশের যে সরকার, তাকে নিন্দা করি, তাকে ধিক্কার জানাই। যারা সংখ্যালঘুদের সঠিকভাবে প্রতিপালন করতে পারবে না, সেই দেশের সরকারের ব্যর্থতা। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকার যিনি দায়িত্বে পেয়েছেন, তিনি এই যে জমায়েতটা, অর্থাৎ চিন্ময় প্রভুর একটা অস্থায়ী জমায়েত ছিল, সেই ডাকে হিন্দুরা একত্রে হয়ে সেই জমায়েতে উপস্থিত হয়েছিল, সেই জমায়েতটাকে সহ্য করতে না পেরেই বর্তমানে ওনার উপরে হামলা, তারপরে একদম অশান্ত হয়ে পড়ে বাংলাদেশ। কোথাও কি মনে করছেন যে হিন্দুরা একত্রে হচ্ছে বলেই এই অন্তর্বর্তী আমলে যে সরকার রয়েছে, ইউনিস সরকার, সেই সরকার ভয় পেয়েছে বলে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে? সেটা যদি ওখানকার যারা সংখ্যালঘু, আমি হিন্দু মুসলিম বলতে চাই না, ওখানকার যারা সংখ্যালঘু তাদের প্রতি যদি আঘাত আসে, ওরা তো ইউনাইটেড হবেই, এবং সেটাই বাংলাদেশে হচ্ছে। এবং ওরা যদি ইউনাইটেড হয়,
বাংলাদেশের যে সরকার সে তো খানিকটা ভীতি হবে, তার মধ্যে একটা ভীতি প্রদর্শন আসবেই। তো সেটাই হচ্ছে বাংলাদেশে। খুব খারাপ লাগে, ভীষণ নিন্দা করতে ইচ্ছে করে। বাংলাদেশের ঘটনা যখন দেখি টিভিতে, আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে যখন দেখি, তখন ঠাকুমার কথা ভীষণ মনে পড়ে। ঠাকুমা গল্প করতেন, আমরা আমাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি নিয়ে তোর বাবা, কাকা এবং তোর পিসি কিনে আমি একলা চলে আসতে বাধ্য হয়েছি, আমার স্বামী ছিল না। সেই ঘটনার পুনরাবৃত্তি যদি বাংলাদেশে হয়, নিন্দার ভাষা নেই। শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কারভাবে বলছে, ইতিমধ্যে যারা ডাক্তার দেখাতে এদেশে আসছেন, পাশাপাশি একাধিক এখানকার যারা পণ্য খেয়ে ওই দেশে বাঁচে, তাদের মুখে একাধিক বড় বড় কথা উঠছে যে ইন্ডিয়ার বিরুদ্ধে। সেটা কিভাবে দেখছেন? আমি শুভেন্দু অধিকারীর কোনো বক্তব্যের এগেনস্টে কোনো কিছু বলতে চাই না, কেন কি রাজনৈতিক দিক থেকে এই লোকটাকে আমি কোনো রাজনীতিবিদই মনে করি না। একসময় দেখেছি শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিল, যে ভাষায় তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপিকে আক্রমণ করতো, সেই ভাষা শুভেন্দু অধিকারী এখন বিজেপিতে গিয়ে তৃণমূলকে আক্রমণ করছে। শুভেন্দু অধিকারী কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বলে আমি মনে করি না। শুভেন্দু অধিকারী কোনো প্রশ্ন আমাকে বলবেন না, আমি তার উত্তর দেবো না। একদিকে পরিষ্কারভাবে বলছেন যে ওখানে ইউনিশ বাংলাদেশ জ্বালাচ্ছে, আর এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্বালাচ্ছে। ভাই আর দিদির একটা ইন্ডিয়া জ্বালাও একটা ছক চলছে, কিভাবে দেখছেন? বাতুলতা মাত্র। শুভেন্দু অধিকারী যে বক্তব্য, তার কোনো ডেপথ নেই, কোনো ডেপথ নেই। ওনাকে আমি রাজনৈতিক ব্যক্তিত্ব মনেই করি না, ওনার কোনো প্রশ্ন জবাব দেওয়ার মতো। কিন্তু উনি তো পরিষ্কারভাবে বলছেন যে এখানেও যে একটা খালেদা জিয়া রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়। বলতেই পারে, কোন অ্যাঙ্গেল থেকে বলছে? ইউনিসের বোন বলছে যে আপনাদের কিভাবে বলছে? কারোর সাথে কারোর ভ্রাতৃত্বমূলক মনোভাব থাকতেই পারে। যে কোনো সম্প্রদায়ের মানুষের সঙ্গে আরেকটা সম্প্রদায়ের মানুষের ভ্রাতৃত্ববোধ থাকতে পারে, কিন্তু সেই ভ্রাতৃত্ববোধকে উনি যদি ইনসাল্ট করে, ওনার মধ্যে মানবিকতা বোধ নেই, তাই উনি ইনসাল্ট করে। আমি দেখেছি অনেকবারই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম কোনো প্রোগ্রাম করতে গেছে, মুসলিম ধর্মাবলম্বী মহিলারা যেভাবে যায় সেভাবে গেছে, এই নিয়ে ও ইনসাল্ট করেছে। আবার এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল, তখন উচ্ছ্বাসিতভাবে প্রশংসা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজের জন্য। তো একই মানুষ যখন আমার দলে আছে প্রশংসা করছে, দলের বিরুদ্ধে চলে গেল যখন সে বদনাম করছে, তার কথার জবাব দেওয়ার আমি কোনো যুক্তিকতা মনে করি না।